উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের ক্লাসে আমি আছি তোমাদের সাথে। আজকে আমি যেই টপিকসটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে মূলধন বাজেটিং। বিগত কয়েকটি ক্লাসে আমরা মূলধন বাজেটিং চ্যাপ্টারটা আলোচনা করছি। এর মধ্যে আমরা টেকনিক্স অফ ক্যাপিটাল বাজেটিং অর্থাৎ মূলধন বাজেটিং এর কৌশলের গুলোর মধ্যে আমরা দুই রকমের কৌশল নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা করব হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ বা ডিসকাউন্টিং মেথডের বা ডিসকাউন্টিং অ্যাপ্রোচের। এর আগে আমরা এনপিভি নিয়ে ক্লাস করেছি, আজকেও আমরা একটা এনপিভির ক্লাস করাবো। আমরা একটু দেখে আসি এনপিভির ক্লাস আমরা কিভাবে সলিউশন করব। তোমরা একটু দেখো, একটা প্রশ্ন প্রথমে দেখো। আর.এন. সিরামিকের নগদ বহিঃপ্রবাহ 70,000 টাকা। তাহলে এই আর.এন. সিরামিকের নগদ বহিঃপ্রবাহ, এই বহিঃপ্রবাহকে আমরা বলি বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ বলি। প্রকল্পটির মেয়াদ 4 বছর। ওকে ফাইন। প্রকল্পটির ভগ্নাবশেষ মূল্য 4,000 টাকা এবং এই প্রকল্পটির ভগ্নাবশেষ মূল্য হচ্ছে প্রকল্প শেষে যে মূল্য ফেরত পাওয়া যায় সেটা হচ্ছে 4,000 টাকা। আয়করের হার হচ্ছে 40%, মূলধন ব্যয় হচ্ছে 10%। ওকে ফাইন। আমাদের তথ্যগুলো আমরা দেখে নিলাম। বহিঃপ্রবাহ দেওয়া আছে, তারপরে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে, তারপরে হচ্ছে মেয়াদ দেওয়া আছে, আয়করের হার দেওয়া আছে, মূলধন ব্যয় দেওয়া আছে। তারপরে বলছে প্রকল্পটির সম্ভাব্য কর পূর্ববর্তী নগদ প্রবাহ নিম্নরূপ। তাহলে প্রকল্পটির সম্ভাব্য কর পূর্ববর্তী নগদ প্রবাহ নিম্নরূপ। তাহলে নিচে একটা টেবিল দিয়ে আমাদেরকে কর পূর্ব নগদ প্রবাহ দেওয়া আছে প্রথম থেকে 4 বছরের, এই যে অ্যামাউন্ট গুলা দেওয়া আছে আমরা একটু দেখে নিলাম। তারপরে বলছে করণীয়, কর পরবর্তী নগদ প্রবাহ নির্ণয় করো। আমাদের যে কর পূর্ববর্তী নগদ প্রবাহ যে টেবিলটা দেওয়া আছে সেটাকে আমরা রূপান্তর করব কর পরবর্তী নগদ প্রবাহে। তারপরে আমরা বলছে যে এনপিভি নির্ণয় করো, আমরা এনপিভি নির্ণয় করব। এই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন। একটা প্রতিষ্ঠানে সিরামিক কোম্পানির কিছু তথ্য দেওয়া আছে, একটা কর পূর্ববর্তী নগদ প্রবাহ দেওয়া আছে, করণীয় বলছে কর পরবর্তী নগদ প্রবাহ নির্ণয় করো এবং এনপিভি নির্ণয় করো। তো আমরা করব, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। অনেকেই তোমরা এই সারণীটা করতে গিয়ে অনেকের কনফিউশন হয়, আমি সেই কনফিউশন দূর করার জন্য যত সম্ভব সহজ টেকনিক অবলম্বন করেছি। এই যে আমরা প্রথমে অবচয়টা বের করে নেব, খসড়া 1 অবচয় প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। এটা তো তোমরা জানো, প্রাথমিক বিনিয়োগ যেটা আমাদের বহিঃপ্রবাহ, এটাই আমাদের প্রাথমিক বিনিয়োগ। তারপরে হচ্ছে আমাদের কর পরবর্তী নগদ প্রবাহ নির্ণয়ের সারণী। আমরা কিভাবে কর পরবর্তী নগদ প্রবাহ নির্ণয় করব সেই টেবিলটা আমাদের সামনে আছে। দেখো আমি টেবিলের উপরে একটা সংখ্যায় প্রকাশ করেছি, মানে কোন টেবিলটাকে কত কিভাবে বের করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি তোমাদের জন্য। তাহলে প্রথম টেবিলে বছর থাকবে, দ্বিতীয় টেবিলে কর পূর্ব নগদ প্রবাহ যেটা দেওয়া আছে থাকবে, তারপরে তৃতীয় হচ্ছে অবচয় আমরা বের করছি প্রত্যেক বছর সমান, এই যে অবচয় আমরা লিখে ফেললাম। তারপর হচ্ছে কর পূর্ব নগদ মুনাফা। দেখো 2 এবং 4 এর নামকরণে পার্থক্য আছে, একটা হচ্ছে প্রবাহ, একটা হচ্ছে মুনাফা, মাঝখানে হচ্ছে অবচয়। এবং আমি 4 নির্ণয় করা দেখিয়ে দিয়েছি, 4 = 2 - 3। তাহলে 20,000 থেকে 16,500 করে 3,500, এইভাবে আমরা বিয়োগ করে ফিল আপ করলাম। তারপরে 5 বলছে 4 × পার্সেন্টেজ, অর্থাৎ 4 এর সাথে করের হার যে পার্সেন্টেজটা দেওয়া সেটা গুণ করব। যেমন 3,500 40%, 1,400 7,500 40%, এভাবে আমরা করলাম, এটা ফিল আপ করলাম। 5 নম্বর টেবিল, 5 নম্বর কলাম। তারপরে আমরা 6 কলাম করব। 6 হচ্ছে 4 - 5, এটা বলছে কর পরবর্তী নগদ মুনাফা। দেখো কর পূর্ব নগদ মুনাফা থেকে কর মাইনাস করলেই আমাদের কর পরবর্তী নগদ মুনাফা পেয়ে যাই আমরা। তাহলে তোমরা একটু দেখতে থাকো কর পরবর্তী নগদ মুনাফা। এই যে আমরা 3,500 থেকে 1,400 মাইনাস করলাম 2,100, 7,500 থেকে 3,000 মাইনাস করলাম 4,500, এইভাবে মাইনাস করার পরে আমাদের অ্যামাউন্ট দাঁড়ায় হচ্ছে
14,100 আমরা মাইনাস করে রেজাল্টটা পেলাম। তারপরে বলছে কর পরবর্তী নগদ প্রবাহ। এবার দেখো এই যে আমাদের এইটাই নির্ণয় করতে বলছে, সর্বশেষ কলামটাই আমাদের নির্ণয় করতে বলছে কর পরবর্তী নগদ প্রবাহ। এটা হচ্ছে 7 নম্বর। 7 নম্বর ইকুয়াল টু 6 + 3, অর্থাৎ কর পরবর্তী নগদ মুনাফার সাথে আবার অবশ্যটা যোগ করব। যেমন 2100 সাথে 16500 যোগ করলাম 18600, 4500 সাথে 16500 যোগ করলাম 21000। এইভাবে আবার আমরা কর পরবর্তী নগদ মুনাফার সাথে আবার অবশ্যটা যোগ করলে প্রবাহ হয়ে যাবে। তোমরা একটা বিষয় খেয়াল রাখো, মুনাফা এবং প্রবাহের মধ্যে পার্থক্য হয় অবচয়ের কারণে। তাহলে অবচয়টা যোগ করলে আবার পরবর্তী মুনাফা বা পরবর্তী প্রবাহ পেয়ে যাই। এটা আশা করি বুঝতে পেরেছো। কিন্তু সর্বশেষ 4 নম্বর কলামটা মানে 4 নম্বর সারিটা দুবার লিখেছি। দেখো 4 4। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি অঙ্কে ভগ্নাবশেষ মূল্য, এটাকে ইংরেজিতে আমরা বলি এসবি। এসবি মানে হচ্ছে স্যালভেজ ভ্যালু। স্যালভেজ ভ্যালু মানে হচ্ছে অবশিষ্ট মূল্য যদি থাকে, তাহলে এটা শেষ বছরে সরাসরি কর পরবর্তী নগদ প্রবাহ হিসেবে ধরতে হবে। যদি থাকে শেষ বছরে সরাসরি কর পরবর্তী নগদ প্রবাহ হিসেবে ধরতে হবে, সরাসরি কর পরবর্তী নগদ প্রবাহে বসে যাবে। এই হচ্ছে আমাদের কর পরবর্তী নগদ প্রবাহ নির্ণয় সারণী। 1 নম্বর করণীয় আমাদের শেষ। তোমরা একটু 2 মিনিট দেখো, যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারো। কোনটা কিভাবে আসছে একটু দেখে নাও। 4 আসছে 2 - 3, 5 হচ্ছে 4 গুণ পার্সেন্টেজ, 6 হচ্ছে 4 - 5, 7 হচ্ছে 6 + 3। আর সর্বশেষ যেহেতু স্যালভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য অঙ্কে দেওয়া আছে, সেই জন্য এটাকে আমরা সর্বশেষ বছরে আবার এটাকে নগদ কর পরবর্তী নগদ প্রবাহ হিসেবে আমরা ধরবো বা লিখে দিব। আশা করি 1 নম্বর রিকোয়ারমেন্ট তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে যাব। 2 নম্বরের রিকোয়ারমেন্টে আমরা প্রথমেই টোটাল প্রেজেন্ট ভ্যালু টিপিভি করে ফেলবো। টিপিভি, তোমরা টিপিভি নির্ণয়ের সূত্রটা একটু দেখানো। ক্যাশ ফ্লো 1 + k পাওয়ার 1, ক্যাশ ফ্লো 2 1 + k, কে মানে হচ্ছে মূলধন ব্যয়, কস্ট অফ ক্যাপিটাল, ক্যাশ ফ্লো 3, ক্যাশ ফ্লো 4, ক্যাশ ফ্লো 4টা দুইবার হবে, কারণ হচ্ছে ওই শেষ বছরে দেখো 4 দুইবার আছে, একটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্যের জন্য। এরপরে আমরা প্রথম বছর হচ্ছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো মানে আমরা এটা লিখবো এখন কর পরবর্তী নগদ প্রবাহ, যে 18600, এটাকে কে মানে হচ্ছে মূলধন ব্যয় 0.10। এভাবে আমরা বসায় আমরা ক্যালকুলেটরের সাহায্যে মান বের করব। 4 বছর দুইবার হবে, একটা হচ্ছে ক্যাশ ফ্লো আর একটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। তারপরে হচ্ছে আমরা এগুলাকে ক্যালকুলেশন করে ভাগ করব। আসলে এখানে অবশ্যই ফিগারটা হয়ে গেছে, ভগ্নাবশেষ মূল্য তো 4000, এখানে হওয়ার কথা ছিল 4000। এই জায়গাটা একটু কারেকশন করে তোমরা নিবা। এমনিতে নিচের মান ঠিক আছে, উপরে শুধু 16500 পরিবর্তে 4000 বসাবা। সেক্ষেত্রে এই শেষের ডিজিটটার পরিবর্তন আসবে, তোমরা একটু পরিবর্তনটা করে নিও। এরপরে ক্যালকুলেটরে করে যোগ করে দিলে আমাদের আসে 74548। এখানে একটু কম বেশি হতে পারে, কারণ আমাদের একটা ফিগারে প্রিন্টিং মিস্টেক হয়েছে। তারপরে আমরা টিপিভি মাইনাস এনসিও করব। টিপিভি মাইনাস এনসিও করলে আমাদের যে রেজাল্ট আসে 4548। এটা এখানে রেজাল্টটা পরিবর্তন হতে পারে, কারণ আমাদের একটা ফিগার চেঞ্জ হবে। সব ঠিক থাকবে, শুধু 16500 এর পরিবর্তে 4000 লিখে দেব ভগ্নাবশেষ মূল্য। এই হচ্ছে আমাদের এনপিভি নির্ণয়। এনপিভিতে আমরা জানি টিপিভি মাইনাস এনসিও। তো প্রিয় শিক্ষার্থী, চলো আজকের ক্লাসটা আমরা আবার একটু রিপিট করে আসি। প্রথমে আমাদের বলছে আজকে মূলধন বাজেটিং এর আমরা করাবো হচ্ছে এনপিভি টেকনিক। আরএন সিরামিকের তথ্য দেওয়া আছে, নগদ প্রবাহ দেওয়া আছে 70000 টাকা, মেয়াদ দেওয়া আছে 4 বছর, ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 4000 টাকা, আয়করের হার 40%, মূলধন ব্যয় 10%। এটাকে আমরা কে দিয়ে প্রকাশ করি, মূলধন ব্যয়টাকে। তারপরে দেওয়া আছে একটা নগদ কর পূর্ববর্তী নগদ প্রবাহ দেওয়া আছে। তারপরে আমাদের কর পরবর্তী নগদ প্রবাহ দেওয়া নির্ণয় করতে বলছে এবং এনপিভি নির্ণয় করতে বলছে। তারপরে আমাদের আমরা প্রথমে অবশ্যই সূত্র দিয়ে অবশ্যইটা বের করে ফেললাম। তোমরা অবশ্যই সূত্র এর আগেও দেখেছো। তারপরে হচ্ছে আমাদের
কর পরবর্তী নগদ প্রবাহ নির্ণয় সারণী। তোমরা সারণীটা একটু 1 2 3 4 5 6 7 এভাবে একটু দেখো। বছর, কর পূর্ব নগদ প্রবাহ অবশ্যই, কর পূর্ব নগদ মুনাফা, কর পরবর্তী নগদ মুনাফা, কর পরবর্তী নগদ প্রবাহ। এভাবে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে কোন টেবিলটা ক্যালকুলেট করতে হয়। 1 2 3 4 5 6 7, যেমন 1 বছর, 2 হচ্ছে দেওয়া আছে কর পূর্ব নগদ প্রবাহ, 3 অবশ্যই বের করলাম আমরা, 4 হচ্ছে 2 থেকে 3 বিয়োগ করলে 4 বের হয়ে যায়, 5 হচ্ছে 4 এর সাথে পার্সেন্টেজ করলে 5 বের হয়ে যায়, 6 হচ্ছে 4 থেকে 5 বিয়োগ 4 হচ্ছে কর পরবর্তী নগদ মুনাফা, সেখান থেকে কর বিয়োগ করলে কর পরবর্তী নগদ মুনাফা। তারপরে 7 হচ্ছে 6 এর সাথে আবার আমরা 3 যোগ করব, অবশ্যই এটা যোগ করলে আমাদের কর পরবর্তী নগদ প্রবাহ নির্ণয় করা হয়ে যায়। এবং শেষ বছরে এসে, আই রিপিট দিস লাইন, শেষ বছরে এসে সেল বেস ভ্যালু হিসেবে আমরা এখানে একটু ভুল হয়েছে, 16,500 না, তো আমাদের সেল বেস ভ্যালু ছিল 4000 লিখবো। এই ফিগারটা একটু তোমরা সাবস্টিটিউট করে দিও, একটু পরিবর্তন করে দিও, 4000। দেন আমাদের আমরা টিপিবি সূত্র লিখবো, ক্যাশ ফ্লো 4 দুইবার হবে কারণ ভগ্নাবশেষ মূল্যের কারণে, আর এখানে চেঞ্জ হবে, 16,500 না হয়ে 4000 হবে, কিন্তু এমনিতে নিচের মান সব ঠিক আছে। তারপরে আমরা ক্যালকুলেশন করলে এই ফিগারটা ঠিক আছে, এই ফিগারটা ঠিক আছে, 19,384 এটাও ঠিক আছে, 20,900 ঠিক আছে, 11,269 এটা চেঞ্জ হবে কারণ এটা হচ্ছে 4000 এর মাধ্যমে পরিবর্তন করলে আরেকটা নতুন ফিগার আসবে, তোমরা একটু ক্যালকুলেটরে করে নিবা। দেন হচ্ছে আমাদের রেজাল্টটা একটা সবগুলা যোগ করব, যোগ করলে আমাদের এখানে রেজাল্টেরও পরিবর্তন আসবে, যেহেতু একটা ফিগারের কারণে সবগুলোর পরিবর্তন আসবে। তারপরে এনপিভি ইকুয়াল টু টিপিভি মাইনাস এনসিইউ আমরা করে ফেলবো, টিপিভি থেকে এনসিইউ মাইনাস করব। টিপিভিটা আমাদের যেহেতু ফিগারটা চেঞ্জ হবে, তাহলে অ্যাকুরেট আনসারটা তোমরা ফিগারটা চেঞ্জ করার পরে পাবে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি আমি দুইটা টপিকস নিয়ে আজকে আলোচনা করেছি। একটা হচ্ছে কিভাবে কর পূর্ববর্তী নগদ মুনাফাকে কর পরবর্তী নগদ মুনাফায় রূপান্তর করতে হয় এবং সেখান থেকে কিভাবে টিপিভি নির্ণয় করা হয়। তোমরা একটু দেখো স্লোলি এবং বাসায় একটু পজ দিয়ে দিয়ে বাসায় দেখে অঙ্কটা আবার নিজে করবা। ভিডিওটা দেখার পরে প্রশ্নটা উঠেই অঙ্কটা আবার নিজে সলিউশন করবা, কারণ নিজে ক্যালকুলেশন করলেই তোমার ক্যালকুলেশনে পারফেকশন আসবে। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। পরবর্তীতে আমি ক্যাপিটাল বাজেটিং এর এনপিভি হচ্ছে, তাহলে আমরা নেক্সট হচ্ছে আইআরআর এবং প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা মুনাফা অর্জন সূচক আমরা আলোচনা করব নেক্সট ক্লাসগুলোতে, কারণ ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারটা একটু বড়, এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি আসে, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।